ইডি সিবিআই এসে এই রাজ্যের চোর চিটিংবাজ ফেরেববাজগুলোকে ধরে দেবে, মোদি শাহ এসে প্রচারটা করে দেবেন, আর এই রাজ্যের সাধারণ মানুষ জনতা জনার্দন তারা তোলামুলির যে উন্নয়ন বাহিনী রয়েছে তাদের হার হিম করা সন্ত্রাসকে উপেক্ষা করে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে গিয়ে ভোটটা দিয়ে দেবেন। আর এই রাজ্যের বিজেপি নেতারা সেই ভোটে জিতে রাজ্যের মন্ত্রী শান্তি হবেন। কে কোন কালারের কাপড় পরে শপথ নেবেন, কোন দপ্তরটা কে নেবেন, সেই নিয়ে আলোচনায় ব্যস্ত থাকবেন। এই রাজনীতির দিন পশ্চিমবঙ্গে আপাতত শেষ। আপনাদের অনেকের মনেই যে আশঙ্কাটা ছিল এবং খুব সঠিকভাবেই ছিল যে পশ্চিমবঙ্গে তৃণমূলের হাওয়া তো অত্যন্ত খারাপ, কিন্তু বিজেপি কি তো জেতার জন্য তৈরি আছে? এখানকার সংগঠনের যে হাল, সেই জায়গা থেকে এত কিছুর পরেও কি তৃণমূলকে হারানো সম্ভব? একদম সঠিকভাবে আপনারা এই দুশ্চিন্তার মধ্যে ছিলেন, কিন্তু বিজেপির যিনি নতুন সভাপতি হয়েছেন, যিনি নতুন ক্যাপ্টেন হয়েছেন, সেই নিতিন নবীনজি স্পষ্ট করে দিচ্ছেন বাংলার রোগগুলো তিনি খুব ভালো করে জেনে গেছেন, বুঝে গেছেন, এবং জেনে বুঝে যাওয়াটা শুধু ব্যাপার নয়, সেই রোগগুলোর যা যা চিকিৎসা দরকার, যে ডোজের যতখানি ওষুধ দরকার, ঠিক সেটারই তিনি ব্যবস্থা করে দিচ্ছেন। নিতিন নবীনজিকে যে নতুন ক্যাপ্টেন বলেছেন নরেন্দ্র মোদীজি, সেটা এমনি এমনি নয়। এবং বাংলা নিয়ে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কতখানি সিরিয়াস, নিতিন নবীনজির এই পদক্ষেপগুলো দেখে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। বাংলায় এবার বিজেপি জেতার জন্য অল আউট ঝাঁপাচ্ছে, সেটা প্রতি মুহূর্তে প্রতি পদে তারা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আমি এক এক করে সিকোয়েন্সগুলো বলি পুরো নিতিন নবীনজির এপিসোডটা বুঝতে, তাহলে আপনাদের অনেকটা সুবিধা হবে। এবং নতুন এই বিজেপির ক্যাপ্টেন যে কিভাবে বাংলার জন্য গেম চেঞ্জার হয়ে যাচ্ছে সেটা আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, নিতিন নবীনজি যেদিনকে সভাপতি হলেন সেদিনকে তার বুকের ছাতি এমনিতেই 56 কেন 156 ইঞ্চি হয়ে যাওয়ার কথা। কেননা যাকে গোটা বিশ্বগুরু মানছেন সেই নরেন্দ্র মোদীজি বলছেন, এই নিতিন নবীনজি হচ্ছেন আমার ক্যাপ্টেন। আমি দেশের প্রধানমন্ত্রী হতে পারি, বিশ্বে আমার একটা জায়গা থাকতে পারে, কিন্তু আমার ক্যাপ্টেন এই মুহূর্তে নিতিন নবীনজি। ব্যাস এই কথাটাই তো যথেষ্ট ছিল যে একটা হানিমুন পিরিয়ড চলছে, একটা নতুন দায়িত্ব পেয়েছি এবং এত বড় সম্মান পেয়েছি। তার থেকেও বড় কথা, বিজেপির এতদিনের ইতিহাসে সর্বকনিষ্ঠ তিনি সর্বভারতীয় সভাপতি হয়েছেন। সেই জায়গা থেকে মাথা ঘুরে যাওয়ার কথা, কিন্তু না, মাথা ঘুরে যাওয়ার লোক হলে বিজেপি এই মানুষটাকে এই দায়িত্বটা দিত না, এত কম বয়সে এত কঠিন দায়িত্ব দিত না। এবং তিনিও খুব ভালো করে জানেন যে দায়িত্ব পেয়েছেন ঠিক আছে, কিন্তু আগামী দিনে তাকে রেজাল্ট দিতে হবে। আগামী দিনে বিজেপির যে ধারণাটা রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং সেই লড়াইটা খুব একটা ইজি নয়। কেননা দায়িত্ব নেওয়ার পরে তিনি অ্যাসিড টেস্টের সামনে পড়ে গেছেন। 2026-এ পাঁচটা রাজ্যে নির্বাচন রয়েছে, যার মধ্যে আসামে একমাত্র বিজেপি খুব কনফিডেন্ট জায়গায় রয়েছে। বিজেপির খুব ভালো চান্স পশ্চিমবঙ্গে রয়েছে, কিন্তু বিপক্ষের নাম তৃণমূল কংগ্রেস। সেই জায়গাটায় কোনো রকম কোনো ছাড় দেওয়ার জায়গা নেই, এবং বাংলা যদি দখল করতে না পারে সেটা বিজেপির জন্য খুব বড় ধাক্কা হবে, এবং সেটা 2029-এর জন্যও ধাক্কা হতে চলেছে। তামিলনাড়ুতে বিজেপি ভালো জায়গায় রয়েছে, কিন্তু জোটের উপর ডিপেন্ড করতে রয়েছে। পন্ডিচেরিতে তাদের কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি ফেস করতে হবে। কেরালাতে কয়েকটা আসন পেতে পারে। সুতরাং যদি কোনো জায়গায় দেখানোর জায়গা থাকে, রাজনীতি দেখানোর জায়গা থাকে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ। এবং সেই জন্য দায়িত্ব নেওয়ার পরই পশ্চিমবঙ্গকে পাখির চোখ করে নিয়েছেন। এই নতুন বস এইসব কথার মধ্যে তিনি নেই। তিনি দায়িত্ব নেওয়ার পরই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন। প্রধানমন্ত্রী যাকে বস মানলেন দায়িত্ব পেয়েই দিল্লিতে হাই ভোল্টেজ বৈঠক। যেটুকুনি জানা যাচ্ছে যে সকাল 10:30 থেকে বিকেল 5টা অবধি হাই ভোল্টেজ বৈঠক রয়েছে, এবং সেখানে ওজিএস, যেটা বিজেপির সংগঠনের সব থেকে গুরুত্বপূর্ণ পোস্ট বলা হয়, অর্গানাইজেশনাল সেক্রেটারি, সেই বিএল সন্তোষজি থাকছেন। এছাড়াও প্রতিটি রাজ্যের প্রদেশ সভাপতি এবং সংগঠন মন্ত্রীরা থাকছেন। কিন্তু এত কিছু থাকার পরেও, এতজন থাকার পরেও সেখানে মূল ফোকাস কোনটা? এই যে 5টা রাজ্যের বিধানসভা নির্বাচন আসছে, সেখানে বিজেপি কোন স্ট্র্যাটেজিতে এগোবে, বিজেপির ব্লু প্রিন্টটা কী হবে, সেইটা নিয়ে কিন্তু খুঁটিয়ে বৈঠক হচ্ছে। এবং সেখান থেকেই কিন্তু বাংলা নিয়ে অনেক কিছু উঠে আসছে। কি উঠে আসছে একটু পরে সেটা আপনাদের বলছি। এবং সবথেকে যেটা বড় জায়গা হচ্ছে যেটা বাংলা নিয়ে অনেকেরই আপনাদের আশঙ্কা রয়েছে যে বিজেপি হয়তো চায়, কিন্তু সংঘ পরিবার কি চায়? দেখুন, সংঘ পরিবার চায় কি চায় না সেটা মোহন ভাগবতজি কলকাতায় এসে বলে গেছেন, কিন্তু সংঘের যারা স্বয়ংসেবক রয়েছেন তাদের কিন্তু প্রতিটা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে। আর সেই জন্য এই জায়গাটা সবার আগে ক্যাচ করেছেন নিতিন নবীনজি। তিনি আসার পরই কিন্তু বাংলার যারা নেতা রয়েছেন, যারা দিল্লিতে রয়েছেন এই মুহূর্তে,
তাদেরকে নিয়ে আরএসএস এর যারা স্বয়ংসেবক রয়েছেন তাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক হচ্ছে, যেখানে অবভিয়াসলি একটা পার্লামেন্টারি কমিটির বৈঠক রয়েছে, পার্লামেন্টারি বোর্ডের বৈঠক রয়েছে নিতিন নবীনজির সঙ্গে, কিন্তু তার মাঝখানেও নিতিন নবীনজি সেই বৈঠকে আলাদা করে হাজির হচ্ছেন। সুকান্ত মজুমদার থাকছেন, শ্রমিক ভট্টাচার্যরা থাকছেন, এবং সেই বৈঠকে যেটা হয়েছে সেটাই সব থেকে মারাত্মক বাংলার এই বিজেপির যারা করে কমে খাওয়া নেতা আছেন তাদের জন্য। অনেকেই অভিযোগ করেন না যে তাদের এলাকার যে নেতা আছেন তিনি তিনি শাসক দলের সঙ্গে একটা অ্যালায়েন্সে আছেন, শাসক দল তাকে কোনো কেস দেয় না, কিন্তু যারা প্রকৃত বিজেপি তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, এই ধরনের বিভিন্ন অভিযোগ থাকে না, সেই প্রত্যেকটা জায়গা কিন্তু তিনি ধরে ফেলেছেন এমনটাই মনে করা হচ্ছে। কেন মনে করা হচ্ছে? তার কারণ হচ্ছে এই সমন্বয় বৈঠকের পরে কার্যত তিনি রুষ্ট হয়েছেন এমন একটা মিডিয়া আছে, কিন্তু যদিও এই খবর যেটা এসছে সেটা আমি বলবো ওই শাসকপন্থী মিডিয়ার খবর, সেই জন্য যেভাবে এটাকে পোট্রে করা হয়েছে আসল জিনিস তা নয়। কিন্তু নিতিন নবীনজি যে বাংলা নিয়ে যথেষ্ট সিরিয়াস এবং বাংলা নিয়ে অত্যন্ত সিরিয়াস কনসার্ন জাগিয়েছেন, এই জায়গাটা সত্যি। রাজ্য নেতারা ব্যর্থই বাংলার রিপোর্ট দেখে অসন্তুষ্ট নবীন বৈঠকে উগরে দিলেন ক্ষোভ। না, ক্ষোভ উগরে দেওয়ার ব্যাপারটা নয়, এটা হচ্ছে ধরুন আপনি টিচারের কাছে যখন গেছেন পরীক্ষায় বসার আগে, তিনি যদি বলেন আপনি একদম সব তৈরি আছে, কোনো রকম আর পড়াশোনা করার দরকার নেই, তাহলে আপনি কি রিল্যাক্স হয়ে যাবেন, পরীক্ষার রেজাল্ট আলটিমেটলি খারাপ হবে। এখানে নিতিন নবীনজি সেই কড়া হেডমাস্টারের ভূমিকাটা নিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানাচ্ছেন যে বাংলায় প্রচুর গাফিলতি রয়েছে। একটা নির্বাচন যদি জিততে হয় সবার আগে বুথকে জিততে হয়, এবং বুথ জিততে গেলে বুথকে কিন্তু অত্যন্ত শক্তিশালী করতে হয়, সংগঠন সেখানে যথেষ্ট জোরালো করতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গে আর কয়েক মাসের মধ্যে নির্বাচন, এবং সেই নির্বাচনটা অত্যন্ত ক্রুশিয়াল। এই নির্বাচন যদি বিজেপি এখানে জিততে না পারে, একে তো তারা রাজনৈতিকভাবে খুব ব্যাকফুটে চলে যাবে, কিন্তু তার থেকেও বড় কথা এই রাজ্যে যারা হিন্দু বাঙালি রয়েছেন তারা কিন্তু অত্যন্ত মুশকিলে পড়ে যাবে। দেশের জাতীয় সুরক্ষা সেটা বড়সড় প্রশ্নের চিহ্নের মুখে পড়ে যাবে। ফলে খুব ক্রুশিয়াল ইলেকশন বাংলার হতে চলেছে, কিন্তু সেই অবস্থাতেও বাংলার বুথের যে সাংগঠনিক ছবি এখনই হওয়ার কথা সেটা ধারে কাছেও কিন্তু পৌঁছতে পারেনি, এবং সেই জায়গাটা পৌঁছতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে। সেই নিয়েই কিন্তু ডিটেলসে তিনি আলোচনা করেছেন, এবং জেপি নাড্ডার আমলেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গের বুথগুলোকে শক্তিশালী করতে, যেহেতু এখানে বিরোধী রাজনীতি করাটা যথেষ্ট শক্ত, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের একটা প্রবল বাধা থাকে, এবং যারা আসছেন তারা কিন্তু মন থেকে চাইছেন, কিন্তু সেই এক্সপিরিয়েন্স এখনো তাদের হয়নি। ফলে এই সমস্ত জায়গাতে এখানে শক্তিশালী করার একটা ভালো পন্থা বিজেপি নিয়েছে, যেটা জেপি নাড্ডার আমলেই কিন্তু ঠিক হয়ে গেছিল। কি সেই পন্থা? সেই পন্থাটা ছিল যে বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখান থেকে প্রায় বাছাই করা 600 জনপ্রতিনিধি পশ্চিমবঙ্গে আসবেন, এবং বিশেষ করে যেসব জায়গাগুলো তৃণমূল কংগ্রেসের গড় বলা হয়, মানে সোজা কথায় যেখানে উন্নয়ন বাহিনীর লুট সব থেকে বেশি চলে, সেই সব জায়গায় বুথের কার্যকর্তাদের তারা ট্রেনিং দেবেন, কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হয় সেই জায়গাটাকে করবেন। নিতিন নবীনজি কিন্তু সেটাকেই কন্টিনিউ করতে বলেছে। কিন্তু এর পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছেন, যে দিল্লিতে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকটা শ্রমিক ভট্টাচার্য যিনি রাজ্য সভাপতি তার সঙ্গে কথা হয়েছে, সুকান্ত মজুমদার রয়েছেন তার সঙ্গে কথা হয়েছে, বা বাংলার যারা দায়িত্বে রয়েছেন সেই মঙ্গল পাণ্ডেজি এদের সঙ্গে, সুনীল বনসলজি এদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু সার্বিকভাবে বাংলার যারা কার্যকর্তা রয়েছেন, বাংলার যারা জনপ্রতিনিধি রয়েছেন, যে এমএলএরা রয়েছেন, এমপিরা রয়েছেন, তাদের সঙ্গে ডিটেলসে বৈঠক হয়নি। কারণ এটা সর্বভারতীয় বৈঠক ছিল এবং সেখানে বাংলা আলাদা করে ফোকাস পেয়েছে, ঠিক আছে, কিন্তু বাংলার সমস্ত কার্যকর্তাকে তো দিল্লিতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাই আর দেরি না করে দায়িত্ব পাওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্ট হিসেবে বাংলায় উড়ে আসছেন নিতিন নবীনজি, এবং দুটো দিন তিনি কলকাতায় থাকবেন, 27শে জানুয়ারি এবং 28শে জানুয়ারি, এইটুকুনি বিজেপি সূত্রে জানা যাচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, দফায় দফায় তিনি প্রথম দিনে কিন্তু সাংগঠনিক বৈঠক করবেন, বিভিন্ন এমএলএদের সঙ্গে কথা বলবেন, বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন, বোঝার চেষ্টা করবেন কোথায় কি অসুবিধা রয়েছে, কোথায় কোথায় কি কি করতে হবে, তার যে এক্সপিরিয়েন্স আছে সেটা দেবেন, ডিটেলসে এটা নিয়ে হতে চলেছে। অর্থাৎ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা নির্বাচন জেতার জন্য, যে বুথকে স্ট্রং করো, সেই বুথকে স্ট্রং করতে গেলে কি কি করতে হবে, ওই নামের কমিটি করে কোনো লাভ নেই, নিজের কাছের লোকেদের দিয়ে কমিটি করে কোনো লাভ নেই, কাজের লোকেদের দিয়ে কমিটি করাতে হবে। এই যে জায়গাগুলো আছে 27 তারিখ সেটা তিনি করবেন। কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সমীক্ষাতেও উঠে এসছে, আমরা সমীক্ষা করতে গিয়ে দেখেছি যে জেলাকে জেলা, সেই পুরো জেলাটা নড়বড় হয়ে রয়েছে। দলের যে নেতারা দায়িত্বে রয়েছেন তাদের অনেককে নিয়েই দলের মধ্যে থেকেই প্রশ্ন উঠছে যে তারা সত্যি সত্যি দলের হয়ে কাজ করছেন নাকি সেখানে কিছু গন্ডগোল করে ফেলছেন। তো সেই জেলাগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে সেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা, যেটা আমার গ্রামের জেলা,
এবং সেখানে এই মুহূর্তে বিজেপির সংগঠনের যে হালটা আছে সেটা দেখে কিন্তু সত্যিই কষ্ট হচ্ছে যে গোটা রাজ্যের সঙ্গে মিলছে না ছবিটা। তো সেই বর্ধমান দুর্গাপুরেই কিন্তু নিতিন নবীনজি চলে যাচ্ছেন, এবং শুধু চলে যাওয়া নয়, সেখানে তার কি কাজটা রয়েছে সেটা এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু দুটো দিক থেকে অ্যাসিড টেস্ট হতে চলেছে বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার যারা দায়িত্ব রয়েছেন তাদের। কীরকম? এখানে দুটো জিনিস হতে পারে। এক, নিতিন নবীনজি সেখানে গিয়ে কোনো জনসভা করতে পারেন, অথবা সেখানে সাংগঠনিক বৈঠক করতে পারেন। জনসভাটা করবেন কেন? সেখান থেকে সংগঠনকে কিভাবে মাপবেন? দেখুন, খুব অল্প সময় হাতে রয়েছে। আজকে অলরেডি 22 তারিখ হয়ে গেছে, যদি 28 তারিখ সভা হয়, হাতে মাত্র 6টা দিন রয়েছে। তার মধ্যে একটা সর্বভারতীয় সভাপতিকে দিয়ে একটা জনসভা করাতে হবে। তার ফলে যে পরিমাণ সাংগঠনিক শক্তি আছে, অন্য কোনো জেলাকে সেখানে ঢুকতে দেওয়া হবে না, শুধুমাত্র বর্ধমান দুর্গাপুর জেলাকেই সেখানে কাজটা করতে হবে। ফলে সেই চাপটা নিয়ে তারা করতে পারছেন কিনা, যদি সেখানে পাশ করেন তাহলে বোঝাই যাবে যে যে অভিযোগগুলো উঠছিল, যে জায়গাগুলো আসছিল সেগুলো ভুল, এরা তৈরি আছে। আর যদি করতে না পারেন তাহলে তার কি অ্যান্টিডোট আছে, তার কি ওষুধ লাগবে, সেই ব্যবস্থাটা করতে পারবেন। আবার অন্যদিকে এটাও হতে পারে যে হয়তো সেই জনসভা করলেন না, সেখানে শুধুমাত্র সাংগঠনিক বৈঠক করলেন। কেননা নিতিন নবীনজি কিন্তু বয়স অল্প হলেও অত্যন্ত অত্যন্ত এক্সপিরিয়েন্স রয়েছে তার। পাঁচবারের বিধায়ক, তিনি মন্ত্রিত্ব সামলেছেন, ছত্তিশগড়ের মতো খুব কঠিন নির্বাচন বিজেপিকে লিড করে জিতিয়েছেন তিনি। ফলে সেই জায়গা থেকে তিনি ইতিমধ্যেই যদি রোগগুলো বুঝে গিয়ে থাকেন, সেই জায়গা থেকে অ্যান্টিডোটের ব্যবস্থাটা করতে পারেন। এবং দেখুন, সব থেকে দুর্বল জেলা যেটাকে মনে করা হচ্ছে সেই বর্ধমান দুর্গাপুর জেলা, সেটাকেই তিনি ধরছেন। অর্থাৎ ডাক্তার যদি ভালো হয়, তিনি এসে কিন্তু রোগটা বুঝে যান, তিনি চোখের দিকে তাকিয়ে বলে দিতে পারেন যে রোগ হচ্ছে এইটা, ওষুধ হচ্ছে এইটা। সেটাই কিন্তু নিতিন নবীনজির জন্য হতে চলেছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ এখানে আরেকটা কথা হচ্ছে, বাংলা নিয়ে বিজেপি যে কতখানি ফোকাস, কতখানি সিরিয়াস, সেটা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। নিতিন নবীনজি 27-28 তারিখ এখানে সাংগঠনিক সভা করে যাচ্ছেন, যা রাজ্যের নেতাদের সঙ্গে কথা বলা, পার্টিকুলার জেলাকে বেছে নিয়ে কথা বলা, সেগুলো করছেন। এবং তার ঠিক পরেই 30 তারিখ বাংলায় ঢুকছেন অমিত শাহজি। ভাবুন একবার, অমিত শাহজি এই ডিসেম্বরের লাস্টে এলেন, যেখানে সাংবাদিক বৈঠক থেকে শুরু করে সাংগঠনিক বৈঠক অনেক কিছু তিনি করলেন। করে যাওয়ার পর 1 মাসও কাটছে না, অমিত শাহজি আবার চলে আসছেন। এবং যেটুকুনি শোনা যাচ্ছে, এবারেও কিন্তু কোনো জনসভা তিনি করছেন না। এবারেও পুরো সময়টা, পুরো ফোকাসটা তিনি সাংগঠনিক বৈঠকে দিচ্ছেন। যেটুকুনি বোঝা যাচ্ছে, বাংলা নিয়ে যে স্ট্র্যাটেজি আছে সেগুলো নিয়ে তো আলোচনা হবেই, তার থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, জেলা ধরে ধরে প্রার্থী তালিকা, সেই জায়গাটা ফাইনালাইজেশনের দিকে এবার যাচ্ছে। কেননা ইতিমধ্যেই বিভিন্ন সংস্থাকে দিয়ে সমীক্ষা করানো হয়েছে, তাদের ইনপুট নেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এখনও সমীক্ষা করে যাচ্ছে, সেখানে যারা বিধায়ক রয়েছেন তাদের পারফরমেন্স সেইগুলো যাচ্ছে। নতুন কাকে নিয়ে আসা যেতে পারে, অন্য ফিল্ড থেকে কাদেরকে নিয়ে আসা যেতে পারে, রাজনীতিতে যে কর্মীরা রয়েছেন তাদেরকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, এরকম অনেক গুরুত্বপূর্ণ জিনিস এবারে কিন্তু অমিত শাহজি আবারও আসছেন, এবং সেটাও 1 মাসেরও কম সময়। অর্থাৎ চারিদিক থেকে কিন্তু বিজেপি এবার বাংলাকে টার্গেট করে নিয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, দেখুন, এতদিন রাজ্য স্তরে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, এরা কিন্তু ঝাঁপাচ্ছিলেন এবং যেভাবে জনমতটা তৈরি করছিলেন সেটা তো ছিলই। সেই জায়গাটায় হাওয়া দিতে আমরা দেখেছিলাম নরেন্দ্র মোদীজি এসছেন, অমিত শাহজি এসছেন, জেপি নাড্ডাজি এসছেন। এবার তার সঙ্গে আর একটা নতুন মানুষ যুক্ত হলেন, নিতিন নবীনজি। এবং আসার পরই তার যে এক এবং একমাত্র ফোকাস, বাংলা যে কোনো মূল্যে জিততেই হবে, এবং সেটা করার জন্য নিজের দলের অন্দরই যে জায়গাগুলো রয়েছে, যে ছোট ছোট জায়গাগুলোকে মেরামত করলে এই জায়গাটা অ্যাচিভ হতে পারে, সেই জায়গাটাকে ধরে ফেলেছেন। ফলে এবার হাওয়ায় ভেসে বিজেপি অন্তত নির্বাচনটাই যাচ্ছে না। হ্যাঁ, নির্বাচনে হার জিত যেটা হবে সেটা ইভিএম বক্স খুললে বোঝা যাবে, কিন্তু বারবার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা মানুষ চাইছেন, যে বিজেপি যে বাংলায় পরিবর্তন চাইছে, হোল হার্টেডলি চাইছে, এইটা মানুষের সামনে এস্টাবলিশ করাটা অত্যন্ত জরুরি। কেননা এখনও অবধি পশ্চিমবঙ্গে যা হয়েছে তাতে একটা বড় অংশ, বিশেষ করে ফ্লোটিং ভোটারের বড় অংশ এখনও বিশ্বাস করেন সেটিং আছে, কেন্দ্র চায় না বাংলায় এখানে পরিবর্তন হোক। এবং এই ধারণাটাকে গঙ্গায় ভাসিয়ে দেওয়াটা অত্যন্ত জরুরি, যেটা নির্বাচনের আগে না হলে বিজেপিকে বড় খেসারত দিতে হতে পারে। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অন্তত যেভাবে এখন অবধি ঝাঁপাচ্ছেন, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, ওই সেটিং ফেটিং কিছু থাকবে না। নির্বাচনের আগে অল আউট অ্যাটাক হবে, এবং সেখানে আগে নিজেদের ডিফেন্স সামলে নিয়ে, ডিফেন্স মজবুত করে নিয়ে, নিজেদের সংগঠনে যা ফাঁকুর আছে সেগুলোকে বুঝিয়ে নিয়ে তারপরই এই অল আউট অ্যাটাকটা হবে। ফলে যারা এতদিন লাফাচ্ছিল খেলা হবে বলে,
তারা এবার বুঝবে বিজেপি কীরকম খেলবে এবং কতখানি কঠিন সেই খেলাটা হতে চলেছে। কি বলবেন বিজেপির নতুন ক্যাপ্টেন নিতিন নবীনজির এই বাংলা নিয়ে একটা ফোকাস করে নেওয়া, বাংলা নিয়ে অল আউট অ্যাটাকে যাওয়া এবং বাংলা নিয়ে এইভাবে ব্লু প্রিন্ট সাজিয়ে নিয়ে 26টাকে পাখির চোখ করে নেওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।